স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতার কারণে এ রাজ্য থেকে পরিযায়ী হয়ে শ্রমিকরা বাইরে চলে যান। কারণ এ রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজ দিতে পারেন না, শুধুমাত্র মিথ্যে প্রতিশ্রুতি দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে প্রতিশ্রুতি দেন, মিথ্যাচার করেন, তাই পরিযায়ী শ্রমিকরা বাধ্য হন বাইরে চলে যেতে। সেখানে তাদের খুন হতে হয়, মৃত্যু হতে হয়। ঝাড়খণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ এই ইন্ডি জোটের মধ্যে একজন শরিকের একটি রাজ্য তারা চালায়, হেমন্ত সোরেনের রাজ্য। ঝাড়খণ্ডে মৃত্যু হয়েছে এক পরিযায়ী শ্রমিকের, তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ। আর জ্বলল কোন জায়গা? মুর্শিদাবাদ। অশান্তি হলো কোথায়? বেলডাঙ্গা। কে ব্যর্থ হলো থামাতে? মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় দায় দিলেন কাকে? বিজেপি আর কেন্দ্রীয় সরকারকে। মমতা বন্দ্যোপাধ্যায় কারণ কি দেখালেন? SIR। আসল কারণ কি? পরিযায়ী শ্রমিকদের রাজ্য ছেড়ে চলে যাওয়া। আপনারা বুঝতে পারছেন প্রিয় দর্শক, আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস কতটা বোকা বানানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। কারণ আপনারা জানেন, আপনারা বোঝেন, আমরা জানি, আমরা বুঝি। কিশোর অগ্নিবাণের দর্শকদের আজকে জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও একটি মিথ্যাচার ফাঁস হয়েছে। একজন পরিযায়ী শ্রমিকের বাইরে যাওয়া এবং তার মৃত্যু, তার খুন কেন্দ্র করে বেলডাঙ্গা মুর্শিদাবাদ অশান্ত হয়। মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার সময় বলেন, কেন্দ্রীয় সরকার SIR করে নাম বাদ দিচ্ছে বলে অশান্তি হচ্ছে, আমি কি করতে পারি? কেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি মিথ্যাচার করছেন? কেন করছেন? এত ওপেনলি করছেন, এত ওপেনলি মিথ্যাচার করছেন। লোকে দেখে লজ্জা পাচ্ছে, লজ্জা পাচ্ছে লোকে দেখে। আজকে প্রশ্ন করব, কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতায় পরিযায়ী শ্রমিকদের বাইরে যেতে হয়, আর কেন মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করছেন খুল্লা ওপেনলি ক্যামেরার সামনে, মানুষের সামনে দাঁড়িয়ে বুক চিতিয়ে কেন মিথ্যাচার কেন করছেন মমতা। আজকের বিশেষ প্রতিবেদন, তারপর হাই ভোল্টেজ ডিবেট দেখুন। মুর্শিদাবাদবাসীকে হেনস্থা করার জন্য দায়ী হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী। এই আগামী দিনে এই জনগণ মমতা ব্যানার্জি জবাব দিয়ে দেবে। আমার রাজ্যকে তার কোষাগারে অর্থ প্রদান করছে এই পরিযায়ী শ্রমিকরা, তাদের মাথার ঘাম পায়ে ফেলে বাড়িতে রোজগার করে। সেই জায়গাটায় রাজ্যের ভূমিকা কি? একটা পরিচয়পত্র দিতে পারে না। আমরা দেখছি একের পর এক লাশ হয়ে বাড়ি ফিরছে, অত্যাচারের সম্মুখীন হতে হচ্ছে, হত্যা হয়ে ফিরে আসছে। সেটা রোধের জন্য রাজ্য প্রশাসন, লেবার ডিপার্টমেন্ট, ইভেন মুখ্যমন্ত্রী সেই ধরনের কোনো সদিচ্ছা দেখতে পাচ্ছি না। বড় ঘটা করে পরিযায়ীদের ডেকে ডুকে রাজ্যে ফেরাতে চেষ্টা করেছিলেন। দুমুঠো ভাত নাকি তিনি ঠিক নিশ্চিত করবেন। বাইরে বসে কাঁদবার দরকার নেই, ফিরে আসুন বাংলায় এবং এখানে এসে থাকার চেষ্টা করুন। যদি অন্য মানুষ দুটো খেতে পায়, আপনারাও পাবেন। ভরসা করে ফিরেও এসেছিলেন কেউ কেউ, অথচ ভাত কিন্তু জোটেনি। পেট তো প্রতিশ্রুতি বোঝে না, বাধ্য হয়ে ফের পরিযায়ী হয়েছে বাঙালি। মুখ্যমন্ত্রী বলছে পশ্চিমবঙ্গে ফিরে আসুন, কিন্তু মুখ্যমন্ত্রীর নামে মুখে কথাটা বলে যে আপনারা পশ্চিমবঙ্গে ফিরে আসুন, আপনাদের কাজ দেবো, কিন্তু ফিরে আসার পরে এখানে তো কোনো কাজই নেই। তাহলে আমরা বাংলাদেশ থেকে কি করব? পরপর একের পর এক ঘটনা, এক আনসারুল নয়, এর আগেও একের পর এক পরিযায়ী দেহ হয়ে ফিরেছেন নিজ ভূমে। কেন কেন পরিযায়ী হতে হবে বাঙালিকে? এর উত্তর যে নেই তা বিলক্ষণ জানেন মুখ্যমন্ত্রী। তাই তো বেলডাঙ্গার বিক্ষোভকে কখনো SIR বিরোধিতার রূপ দেওয়ার চেষ্টা করলেন। দেখো, ক্ষোভটা স্বাভাবিক, যেহেতু হাজার হাজার লোককে নোটিশ পাঠাচ্ছে, পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে। কখনো আবার বলতে বলতে হঠাৎ করে সংখ্যালঘু দাস ব্যবহারের চেষ্টাও করলেন। আমি সংখ্যালঘু ভাই বোনদের কাছেও আবেদন করব, যারা করছেন শান্তিপূর্ণভাবে আমাদের উপর ভরসা রাখুন, আমরা তো আপনাদের সাথে আছি। আর পরিযায়ী প্রশ্ন উঠলেই শুরু সহানুভূতি করার চেষ্টা। কোন স্টেটে হচ্ছে না এগুলো, একমাত্র বাংলায় এই সবগুলো।
মাইগ্রেন্ট ওয়ার্কার যাদের উপরে অত্যাচারিত হচ্ছে সব পরিবারকে আমরা সাহায্য করব। সহানুভূতি, প্রতিশ্রুতিতে পেট ভরে না। কাজ কোথায়? ভাত কোথায়? কবে নিজের রাজ্যে দুটো ভাত নিশ্চিন্তে পাবেন মানুষ? বিজেপির সরকার গঠন হলে পরে 10 বছরের মধ্যে আমরা পরিস্থিতির পরিবর্তন আনবো। আমরা তোলাবাজি সিন্ডিকেট বন্ধ করব এবং বাংলার মানুষের হাতে কাজ দেব। এটাই বাংলার মুখ্য বিষয়। হাতে কর্মসংস্থান চাই। কাজ নেই, ভাত নেই, তাণ্ডবে অবাধ প্রশ্রয়। 5 ঘন্টা ধরে বেলডাঙ্গায় তাণ্ডব চলতে দেওয়া হলো, অশান্তি জিইয়ে রাখা হলো। কেন? পরিযায়ীদের ঢাল করে কোন রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টায় বাংলার মুখ্যমন্ত্রী? প্রতিবাদ এবার হবে আমাদের তার প্রতিবাদ ভোট বাক্সতে এবার দেব। এর প্রতিবাদ আমরা করব ভোটের বাক্সে। রিপাবলিক বাংলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি ভুলে গিয়েছেন, আপনাকে মনে করাচ্ছি, আপনার আরও একটা পদ আছে। আপনি পুলিশ মন্ত্রী। লিখুন লিখুন, নোট করুন। আপনি পুলিশ মন্ত্রীও। ঠিক বলেছেন, ঠিক ভেবেছেন, ঠিক মনে পড়েছে। ভুলে গিয়েছিলেন তো? সরি, মাঝে মাঝে কাজের চাপে ভুলে যেতে হয়, কিন্তু এবার মনে পড়েছে তো? পুলিশ দপ্তরটা আপনার। পুলিশ যারা রিপোর্ট করে আপনার কাছে রিপোর্ট করেও না হয়তো। তাহলে আপনি কোন মুখে প্রেস কনফারেন্স করে বলছেন যে আমি কি করতে পারি বলুন? লক্ষ লক্ষ মানুষ এসে গেলে আমি কি করতে পারি বলুন? আমার তো হাতেও সবটা থাকে না, এমন টাইপের কথা বলছেন মুখ্যমন্ত্রী। আরে আপনি পুলিশ মন্ত্রী, আপনি 5 থেকে 6 ঘন্টা অশান্তি জিইয়ে রাখলেন। আপনি চাইলে পুলিশকে দিয়ে কন্টেন করতে পারতেন। আপনার যদি পুলিশ সেই ক্ষমতা না রাখে, তাহলে একটা সাদা কাগজ নিন, পদত্যাগপত্র লিখুন, নিচে সাইন করুন মমতা ব্যানার্জি, সাইন করে পুলিশ মন্ত্রিত্বটা ছেড়ে দিন। আমি আপনাকে আপনার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করেছিলাম, আমি কিশলয়, যে আপনারা চুরির টাকায় নির্বাচন লড়েন কিনা। আপনি উত্তর না দিয়ে পালিয়ে গিয়েছিলেন। আজকে প্রশ্ন করছি মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি নিজের ব্যর্থতাটা মেনে নিচ্ছেন, নাকি ইচ্ছে করে অশান্তি জিইয়ে রাখছেন, ইচ্ছে করে অশান্তি হতে দিচ্ছেন? আর ইস্যু হচ্ছে পরিযায়ী শ্রমিক, আপনি বলছেন এসআইআর। আজকে প্রশ্ন করছি, কিশলয়ের অগ্নিবাণের প্রথম অগ্নিবাণ প্রশ্ন করছি, যেখান থেকে আজকের হাই ভোল্টেজ ডিবেটে যাব। নেই কাজ বাংলায়, মমতা নেবেন পরিযায়ী মৃত্যুর দায়। ঝাড়খণ্ড, আপনার বন্ধু হেমন্ত সোরেন, অর্থাৎ রাজনৈতিকভাবে বন্ধু, তার রাজ্য, সেখানে পরিযায়ী শ্রমিকের মৃত্যু, সেই দেহ বেলডাঙ্গায় আসার পর অশান্তি, আর আপনি দাঁড়িয়ে বলছেন এসআইআর করে নাম বাদ দিচ্ছে বলে অশান্তি। আপনি কি বাংলার মানুষকে বোকা ভাবেন? আপনি ভাবেন কি না জানি না, কিন্তু বাংলার মানুষ এই মুহূর্তে আপনার প্রত্যেকটা মিথ্যাচার ধরে ফেলেছে। কিশলয়ের অগ্নিবাণে আজকে সন্ধ্যে 6টায় বাংলা টেলিভিশনে টিআরপি নিরিখে 1 নম্বর শো কিশলয়ের অগ্নিবাণে আজকে এই মুহূর্তে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করাবো। দীপ্তাশ্ব যশ রয়েছেন বিজেপি মুখপাত্র, আজিজুল বিশ্বাস রয়েছেন অধ্যাপক, তৃণমূলকে সমর্থন করেন, নজরুল ইসলাম রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা আমার সঙ্গে, প্রাক্তন আইপিএস কাজী মাসুম আক্তার রয়েছেন শিক্ষাবিদ, নীলাভ ব্যানার্জি রয়েছেন আইনজীবী। আমি আজকে নজরুল স্যারকে দিয়ে শুরু করব। আমি আগে ব্যাপারটা বুঝতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন একজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হলো, গোটা বেলডাঙ্গা অশান্ত হয়ে ঘন্টার পর ঘন্টা অবরুদ্ধ, আগুন জ্বলল, ভয়ঙ্কর অবস্থা হলো। কারণ হচ্ছে একজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু। মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতা, মমতা বন্দ্যোপাধ্যায় কাজ দিতে পারেন না বলে। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আমার হাতে কি থাকবে, নাম বাদ দিয়ে দিচ্ছে, তাই হচ্ছে, স্বতঃস্ফূর্তভাবে মানুষ করছে, লক্ষ লক্ষ মানুষ এসে গেলে আমি কি করতে পারি? পুলিশ মন্ত্রীর ব্যর্থতা, নাকি স্যার এটাই নর্মাল, এটাই বাংলায় হওয়ার কথা, এটাই হয়ে থাকে? বলুন স্যার। না, পুলিশ মন্ত্রী একটা কায়দা করে পরিযায়ী শ্রমিকের মৃত্যুটাকে তার ভোটের রাজনীতির সুবিধার জন্য ব্যবহার করছেন না। আর এই যে এসআইআর হচ্ছে, যেন ওখানে যারা আন্দোলন করছিল, আপনারা বিভিন্ন চ্যানেলে যেটা দেখিয়েছেন, কেউ বলেনি যে এসআইআরের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি, একদম না। কিন্তু সেখানে মমতা ব্যানার্জি এসআইআরের কথা নিয়ে এসেছে তার বক্তব্যে, এবং মমতা ব্যানার্জি তার অসহায়তার কথা যেটা বলছেন, দেখুন আমি তো পুলিশে 3 দশকের বেশি সময় কাজ করেছি, তো এই যে কোথাও বেআইনিভাবে কোনো অপরাধ করলে সেটা কিভাবে তার মোকাবেলা করতে হয় সেটা একদম স্ট্যান্ডার্ড ড্রিল আছে। তো তাহলে তার অধীনে যে পুলিশের লোকেরা আছেন তারা সেটা করতে পারলেন না কেন? পারলেন না এই জন্যই যে মমতা ব্যানার্জি তাদেরকে সেটা করতে অনুমতি দেননি।
যত দীর্ঘক্ষণ এরকম করে অশান্তি জিইয়ে রাখা, সে ব্যাপারে আমার কোনো রকম সন্দেহ নাই। না হলে একটা জাতীয় সড়ক অবরোধ করছে, ট্রেন লাইন অবরোধ করছে, সেখানে পুলিশের লোকেরা গিয়ে সেই অবরোধ তুলতে পারছে না, এটা হয় না। আমাদের এখানকার পুলিশ এতটা অপদার্থ কোনোদিন ছিল না, এখনো নাই। না এখন হয়ে থাকতে পারে স্যার, আপনি তো অনেক দিন হলো। অনেক দিন যত হয়, জুনিয়র যে অফিসার আছে তারা অনেকে আমার সঙ্গে কথা বলেন, তো তাদের সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে তাদের যে দুর্নাম হচ্ছে তার জন্যে দায়ী মমতা ব্যানার্জি, যাদেরকে ডিজি করেছেন, সিপি করেছেন, এসপি করেছেন, ওসি করেছেন, সেই সব পছন্দের অফিসারদের জন্যে। এই যে ধরুন রাজ্যের ডিজি কে, রাজীব কুমার। রাজীব কুমারের বিরুদ্ধে অভিযোগটা কী ছিল? অভিযোগ ছিল যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে চিটফান্ড কাণ্ডে যেসব প্রমাণগুলো ছিল তিনি সেগুলো ডাকাতি করতে সাহায্য করেছেন, তদন্তের বাইরে রেখেছেন। এটা মনে করার কারণ নেই যে তিনি ওগুলো ধ্বংস করে দিয়েছেন। তিনি ওগুলো সযত্নে রেখেছেন যে মমতা ব্যানার্জি তাকে যদি ভালো পোস্টিং না দেন তাহলে মমতা ব্যানার্জির বিরুদ্ধে সেগুলো ব্যবহার করা যেতে পারে, যার জন্য দেখবেন যে এখনও তাকে ডিজি করা আছে। কিন্তু তার যা রেকর্ড, তাদের নাম যদি ইউপিএসসিতে পাঠানো হতো তো রাজীব কুমারকে তো সিলেক্ট করবে না, তার জন্য ঠিক সময় নাম পাঠায়নি। এই যে রাজীব কুমার এ মাসে রিটায়ার করছে, তার জায়গায় কে ডিজি হবে, তার জন্য নাম ঠিক সময় পাঠানো হয়নি। আপনি বলছেন ঘন্টার পর ঘন্টা মমতা বন্দ্যোপাধ্যায় অশান্তি জিইয়ে রেখেছেন, চাইলে কন্ট্রোল করতে পারতেন, কন্ট্রোল করেননি। পরিযায়ী শ্রমিকের ইস্যুটা এসআইআর এর দিকে নিয়ে গেছেন, এগুলো ব্যর্থতা ঢাকতে। ছোট্ট করে স্যার, তারপর আমি যাবো প্রত্যেকের কাছে, এটা ব্যর্থতা ঢাকতে। অবশ্যই এখন তো আবার নতুন এসেছে না, তিনি এই যে ইডির হানাতে গিয়ে সেখানে যে অপরাধ করেছেন, ডাকাতি করেছেন, প্রমাণ লোপাট করেছেন এবং সরকারি কাজে লোকদের বাধা দিয়েছেন, তার জন্য তো তিনি এখন বিরাট একটা বিপদে পড়ে আছেন। তো লোকে এগুলো নিয়ে যদি আলোচনা করেন, সুপ্রিম কোর্টে কি আলোচনা হচ্ছে, তার কি বিপদ ঘুরতে যাচ্ছে সেটা নিয়ে যদি আলোচনা না করেন তাহলে তো না লাভ, সেটা উনি সেটাই চেয়েছেন বলে আমার ধারণা। আমি যাবো স্যার, আমি যাচ্ছি কাজী মাসুম আক্তারের কাছে। তার কারণ হচ্ছে কাজী মাসুম আক্তার, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন যে এই রকম একটি অনুষ্ঠানের পর আজকের দিনে অনেক সংখ্যালঘু এসে যান, লক্ষ লক্ষ মানুষ হঠাৎ মন্দিরে চলে গেলে বা কেউ চলে এলে সেখানে কেউ উস্কানি দিয়ে দিলে আমি কি করতে পারি বলুন? আরে একজন পরিযায়ী শ্রমিক ঝাড়খণ্ডে গিয়ে মারা গিয়েছেন। আপনার রাজ্যের ব্যর্থতা, আপনি শ্রমিকদের রাখতে পারেন না, সংখ্যালঘুদের রাখতে পারেন না, কাজ দিতে পারেন না, সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর বানিয়ে দিলেন। সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন যে আমি কি করতে পারি বলুন, এটা তো কেন্দ্রের জন্য হচ্ছে, কেন্দ্র পারছে না, কেন্দ্রের নাম বাদ দিয়ে দেওয়ার জন্য হচ্ছে। আসলে স্যার যেটা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় অশান্তিটাকে জিইয়ে রাখতে চেয়েছিলেন, এমনটা কি বলুন স্যার? আমি গত পরশু একটি চ্যানেলে এই কথাই বলার চেষ্টা করছিলাম যে এই ঠান্ডার মরশুমে ঝগড়াঝাটি দাঙ্গা হাঙ্গামা হচ্ছে না, একটু হবে, গরম গরম করছি, সব নথি নিয়ে পালাচ্ছি, একটা কিছু হবে না, একটা দাঙ্গামা হবে না, এটা কোনো রাজ্য হলো একটা খেলামেলা যে এখন দাঙ্গা হাঙ্গামা স্থান গ্রহণ করেছে, সেটা হলো বিশাল শান্তি, একটু তো হলো। যাক, 6 ঘন্টা ধরে বেলডাঙ্গায় এই যে অবরোধ নাকি অশান্তি হয়েছে 6 ঘন্টা ধরে না, আমি এই দেখছি আপনাদের চ্যানেল ব্যস্ত ছিলাম, খুব ভালো, এটা একটা সাফল্যের খবর আর কি হয়েছে। তো যাকে এটা মনের খবর, আনন্দের খবর। তো এখানে দুটো হয়েছে, দুটো বিষয় কিন্তু হয়েছে, আমি একটা তৃণমূলকে বলবো, একটা বিজেপিকে বলবো। এই যে দাঙ্গা হাঙ্গামা বিশৃঙ্খলা হলো, ওই যে পরিযায়ী শ্রমিক টমিক মারা গেছে, মারা যাবে, মারা গেলে ওই রাজ্যে গিয়ে ঝামেলা করো। যখন মারছিল ওই রাজ্যে তখন দিদি বেঁচে ছিলেন, তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন উনি। ওই রাজ্য ওটা ভারতের বাইরে নাকি? ঝাড়খণ্ডটা কি ভারতের বাইরে? ঝাড়খণ্ড ওই হেমন্ত সোরেন যাকে অনুপ্রেরণা দিল ইডিকে আঘাত করার জন্য, ইডির উপর হামলা করো, আর ইডি তোমাকে গ্রেপ্তার করবে কি? আমি দেখিয়ে দিয়েছি পথ, ইডি কীভাবে সাহায্য করতে হয়, তোমরাও ঝাড়খণ্ডে সাহায্য করো। এই পথ দেখিয়েছিল, তাই মেরে দিয়েছে, হয়তো ওই উপরে মেরে দিয়েছে। তাই যদি হতো তাহলে এই দাঙ্গা হাঙ্গামা চেয়েছে, এইটি হচ্ছে উন্নয়ন। সংখ্যালঘুদের উন্নয়ন হচ্ছে ওরা মারপিট করবে, মরবে, এবং ওরা যদি নোংরামি নষ্টমি করে, গুন্ডামি মস্তানি করে, গায়ে হাত দেওয়া যাবে না। পুলিশকে বলা আছে এটা হচ্ছে সংখ্যালঘু উন্নয়ন। সংখ্যালঘুদের চাকরি বাকরি, পড়াশোনা, ক্ষমতায়ন, মর্যাদা, উন্নয়ন, আর্থিক সামর্থ্য, এসব কিছু দরকার নেই। শুধু মারপিট, দাঙ্গা হাঙ্গামা, ধর্ম 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 ধর্ম, এটা করুক, করে বুধ হয়ে থাকুক, এটা হচ্ছে সংখ্যালঘুদের উন্নয়ন। আর বিজেপির কাছে
আর একটা বিজেপির কাছে বার্তা আছে, বিজেপি বলে না সংখ্যালঘু তোষণ, সংখ্যালঘু তোষণ, সংখ্যালঘু তোষণ, এইটা হচ্ছে সংখ্যালঘু তোষণ, আসলে শোষণ। এই দাঙ্গা হাঙ্গামাতে মুসলমানদের কল্যাণ হবে কিচ্ছু কল্যাণ হবে না। এই যে উস্কানি, এই যে সাহায্য করা, এই যে প্রশ্রয় দেওয়া, এই প্রশ্রয় দেওয়ার আতুর ঘরে একটা কমিটি ধ্বংস হচ্ছে, কিন্তু বিজেপি বা অন্য দলের কাছে ওটা শোষণ, বাস্তবে শোষণ। তারা মোস্তানি করলে, গুন্ডামি করলে কিছু অসুবিধা নেই, তারা সারা রাত ধরে মাইক বাজাবে, কেউ আটকাতে পারবে না। তারা মুসলিম মহল্লাগুলোকে একদম জঘন্য তল করে রেখে দিয়েছে, পাশে ডিস্টার্ব হচ্ছে, কোনো কিছু করা যাবে না ওইটি উন্নয়ন। আমি পরিষ্কার করে বলছি দিদিকে, আপনি বলছেন পরিযায়ীরা বাংলায় ফিরে আসুক, আমরা যদি ডাল ভাত খাই তারাও ডাল ভাত খায়। আচ্ছা, আপনাদের লোকেরা ডাল ভাত খায় নাকি? আমি জানি সুজিত বসু ডাল ভাতই খেতেন, তখন রোল বিক্রি করতেন, এখন 1000 কোনো সম্পদ বৃদ্ধি পেয়েছে। তাহলে এখনও কি ডাল ভাত খাচ্ছেন? এখনও কি ডাল ভাত বা মুড়ির চপ, আলুর চপ মুড়ি খাচ্ছেন, মাদক খাচ্ছেন, বিদেশি স্কচ খাচ্ছেন? কোনটা? এটা ক্লিয়ার করতে হবে। আচ্ছা, ডাল ভাত খেতে গেলে তো পয়সা লাগে, কর্মসংস্থান লাগে। দিদি, মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছেন পরিযায়ী শ্রমিকদের তিনি টাকা দেবেন। প্রত্যেকটা পার্টির গুন্ডা ফাইল লোপাট করতে গেলে যে মোস্তানি করার জন্য গুন্ডা লাগে, ওদের জন্য কর্মসংস্থান আছে, লুটপাট করার জন্য, মোস্তানি করার জন্য কর্মসংস্থান আছে। বাকি সাধারণ নিরীহ মানুষ যারা গায়ের ঘাম ঝরিয়ে পরিশ্রম করে খেতে যায়, তাদের জন্য কর্মসংস্থান থাকলে তারা বাপ মা বউ বাচ্চাকে ছেড়ে ঝাড়খণ্ডে পড়ে থাকতো না। দিদি, কেন যাবে তারা? ঝাড়খণ্ডে পড়ে থাকতো না, তাদের বুকের গাছ খেয়ে নিয়েছেন। সবাই আলুর চপ মুড়ি খাবে নাকি? সবাই তেলেভাজা দোকান করবে নাকি? আপনি কি মনে করেছেন? কি ঘুগনির দোকান? বাংলাতে আজকে যে এই যে দাঙ্গার হাঙ্গামাটা করাচ্ছেন, আপনি কি চাইছেন? দাঙ্গা হাঙ্গামা হবে, হই হই হবে, সাম্প্রদায়িক দাঙ্গা হবে, আর মুসলিম ভোটটা পরবর্তীকালে একটা দুটো গণ্ডগোল উত্তর নেই, আপনার দিকে থাকবে। স্যার উত্তরটা নিয়ে আমি আজিজুলদার কাছে যাই। মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের বড় বড় কথা বলেন, একটা উন্নয়নের নাম নেই। পরিযায়ী শ্রমিকরা ঝাড়খণ্ডে গিয়ে তাদের মৃত্যু হয়, তাদের খুন হতে হয়, আর সেই অশান্তি হয় বেলডাঙ্গায়, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সেটা 6 ঘন্টা হতে দেয়। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে বলেন এসআইআর এর নাম বাদ দেওয়ার জন্য হয়েছে। মানুষকে কি বোকা ভাবছে তৃণমূল? বলুন স্যার। সমস্যাটা কোথায়? আজকে তুমি এখনো পর্যন্ত 5-6 বার ওই ঝাড়খণ্ডের কথাটা বললে, কিন্তু বিগত 1 বছরে যদি দেখি, বাংলা থেকে বাংলা ভাষা বলার জন্য, বাঙালি পরিচিতির জন্য বিজেপি শাসিত রাজ্যগুলিতে একের পর এক পরিযায়ী শ্রমিক নৃশংসভাবে খুন হয়েছে, গ্রেপ্তার হয়েছে। তখন সেই রাজ্যগুলোর কথা তুমি 5 বার করে, একবারও তুমি তারা গেছে কেন? আরে তুমি বলো কেন? এই যে ন্যারেটিভ তৈরি করো, পক্ষপাত দুষ্ট সংবাদ মাধ্যম, মিডিয়া, স্যার যেতে হয়েছে, এইটা বন্ধ করো আগে। 1 নম্বর কথা। 2 নম্বর বিষয় হচ্ছে, স্যার যেতে দিয়েছে কেন? শোনো, মানে যেতে হয়েছে কেন? একটা বড় ক্যানভাসে বিষয়টা ভাবতে হবে। এটা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কোনো ঘটনা নয়। পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে কেন যায়? এর দেশটা তো ভারতবর্ষ। হতে পারে তারা অন্য রাজ্যে যাচ্ছে, রাজ্যে কাজ নেই বলে তো। এই তো তাই তো আমাকে কি বলতে দেবে? তা নয়, আমি বলি, শোনো, দেশ স্বাধীন হওয়ার পর আমাদের দেশের অর্থনৈতিক মডেলটা এমনভাবে তৈরি হয়েছে, এদেশের পুঁজি এবং শিল্পের কেন্দ্রীভবন ঘটেছে একটা ক্ষুদ্র অঞ্চলে, গুজরাট মহারাষ্ট্রে। আর উত্তরপ্রদেশ, বিহার, বাংলা, ওড়িশা, এই যে রাজ্যগুলো সস্তা শ্রমিকের বাজারে পরিণত করা হয়েছে একদম নীতিগতভাবে। এই সত্যটা যদি ভুলে না যাও, তাহলে এই সত্যটা যদি মনে রাখো, তাহলে এর ব্যাখ্যা খুঁজে পাবে। কেন বাংলা থেকে, কেন বিহার থেকে, কেন উত্তরপ্রদেশ থেকে? আরে উত্তরপ্রদেশ, বিহারে তো বিজেপি সরকার চলছে, কেন সেখানে পরিযায়ী শ্রমিক ওখানে যায়? আর যারা পরিযায়ী শ্রমিকদের প্রতি এত দরদের কথা বলা হচ্ছে, লকডাউনের সময় যে হাজার হাজার শ্রমিককে পথ চলতে বাধ্য করা হয়েছে, রেলে কাটা পড়ে মারা গেছে, শুধুমাত্র 2020 সালের 25শে মার্চ থেকে 31শে মে পর্যন্ত 198 জন শ্রমিক তারা একদম সেম সাইড গোল করছেন। সরকারের ব্যর্থতার কারণে সেম সাইড গোল করছেন তো। আপনি বলছেন এই রাজ্য থেকে পরিযায়ী শ্রমিক হাজারে হাজারে চলে গিয়ে অন্য রাজ্যে তাদের মৃত্যু হচ্ছে। আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সবাইকে ফিরে আসতে। আপনি কি যে দলকে সমর্থন করেন সেই দলনেত্রীর উল্টো লাইন খেলছেন? আমি এটাও মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেন সবাই চলে আসো, আমরা কাজ দেব। আমি তোমাকে, আপনি বলছেন তারা যেতে বাধ্য কারণ এখানে কাজ নেই। 1 নম্বর কথা, শোনো, কেন্দ্র সরকার, তুমি বলো এই রাজ্যে শিল্পায়নের জন্য, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ডাকছেন কেন? তাহলে ডাকছেন কেন? উঠে যাচ্ছি। আপনি বলছেন তো, আপনি ভুল বললে আমি তো কাউন্টার করব স্যার, আমি কাউন্টার করব না। আমি শুধু, আপনি বলছেন চলে যাচ্ছে তার কারণ হচ্ছে এখানে কাজ নেই। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন আপনারা চলে আসুন। আমি ভাই বলছি না, তুমি আপনি বলুন স্যার, উত্তর দিন। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন চলে আসুন। শোনো, শিল্পায়ন বললেন না, উন্নয়নের প্রশ্নে রাজনৈতিক বিরোধ থাকা উচিত নয়।
এই রাজ্যে সীমিত সামর্থ্য নিয়ে রাজ্য সরকারের সীমিত সাংবিধানিকভাবে সীমিত সামর্থ্য আছে। আমার প্রশ্ন হচ্ছে বিজেপি 2019 সাল থেকে প্রথমে 18 জন তারপরে 12 জন এমপি তারা কেন্দ্র সরকারের কাছে কবার বলেছে পশ্চিমবাংলায় শিল্পায়ন দরকার। আমি উত্তর পেলাম না হিংসা কেন 6 ঘন্টা হতে দেওয়া হলো, যাবে না কেন? আমি উত্তর পেলাম না কেন মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর টেনে নিয়ে আনলেন, আমি উত্তর পেলাম না 6 ঘন্টা কেন এসআইআর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এসআইআর এর জন্য হিংসা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কেন 6 ঘন্টা হিংসা হতে দেওয়া হলো। দীপ্তাশ যশ ওনার উপর স্যার আমি আচ্ছা এক লাইন বলছেন স্যার। আমি পরিষ্কার করে একটা কথা গোটা পশ্চিমবঙ্গের জনগণকে বলছি, মাননীয়কে বলছি, যদি পরিযায়ী শ্রমিক বাংলাভাষী বলে এবং মুসলমান বলে অন্য রাজ্যে অত্যাচার হয়, সে দিদির ভাইয়ের রাজ্য হোক বা ডবল ইঞ্জিন রাজ্য হোক, যে রাজ্যই হোক, মাননীয়ের কি দায়িত্ব ছিল? মাননীয় দায়িত্ব, মাননীয় যেমন এই অমিত শাহর কাছে দৌড়েছিল, এই প্রতীক জৈনের বাড়িতে গেছে বলে 100 দিনের কাজের জন্য দিল্লি দৌড়েছিল, ওই রাজ্যের বিধানসভায় গিয়ে হামলা করতে পারতো তো, তার দলবল নিয়ে সেই রাজ্যে প্রতিবাদ করতে পারতো তো, সেখানে তো করে যেতে পারতো। কেন হিংসা হলো, কেন পরিযায়ী শ্রমিকদের যেতে হয়, কেন মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর দিয়ে ঢাকছেন, কেন সংখ্যালঘু দিয়ে ঢাকছেন, বলুন দীপ্তাশ। হ্যাঁ বেশ। না, প্রথম কথা আপনারা যে বলছেন মমতা ব্যানার্জি উস্কানিকে জিইয়ে রাখতে চাইছেন, প্রথম কথাটা ভুল বলছেন। উনি উস্কানিতে জিইয়ে রাখতে চাইছেন না, উনি পরিষ্কার হিংসাকে মদত দিচ্ছেন। আজকে যখন এই অশান্তি হচ্ছিল, মমতা ব্যানার্জিকে সাংবাদিকরা এই অশান্তি নিয়ে জিজ্ঞেস করেছিলেন, সেখানে উনি পরিষ্কার কোট আনকোট, আমি একদম কোট আনকোট বলছি, উনি বলেছেন জুম্মাবারে ওরা এমনিতেই জমায়েত করে, প্রোগ্রাম করে, এটা তো তাদের স্বতঃস্ফূর্ত ব্যাপার, আমি কি তাদের আটকাতে পারি। অর্থাৎ কেউ যদি মানে জুম্মাবার হয় বা কোনো ধরুন একাদশী হয় বা অমাবস্যা হয়, সেদিনকে কেউ যদি জমায়েত করে, সে যদি দাঙ্গা হাঙ্গামা করে, সেটা পুলিশ মন্ত্রী বলছেন তিনি আটকাতে পারেন না। কিন্তু এই পুলিশ মন্ত্রী এবং রাজ্যের ডিজিপি আমরা তারা দেখেছি, তারা কিন্তু ইডির তদন্ত আটকাতে পারেন, তারা ফাইল চুরি করতে কিন্তু খুব দ্রুত পৌঁছে যান। এর আগে যখন মুর্শিদাবাদে দাঙ্গা হয়েছিল, 5 দিন পুলিশের দেখা পাওয়া যায়নি, পুলিশের আগে বিএসএফ পৌঁছেছিল, পেট্রোল পাম্প রাজ্যের ডিজিপিকে খুঁজে পাওয়া যায়নি। আজকে আমরা বলছি পরিযায়ী শ্রমিকের কথা, উনি বললেন যে পুঁজির করা হয়েছে, একটা জায়গায় কেন্দ্রীভূত করা হয়েছে, ঠিক সেটা তো লাইসেন্স রাজ কংগ্রেসের আমলে ছিল, কংগ্রেসের আমলে লাইসেন্স রাজ করা ছিল, সেই কারণে সেখানে পশ্চিম ভারতে পুঁজির সমাবেশ বেশি হয়েছে। কিন্তু পশ্চিমবাংলাও তো 1960 সালে আমাদের তো জিডিপি শেয়ার 10% ছিল, সেটা কেন আমাদের নেমে 5%-এ চলে এলো? আচ্ছা, লাইসেন্স রাজ তো 1991 সালে উঠে গেছে। আচ্ছা, 1991 থেকে 2011 তৃণমূল ক্ষমতায় ছিল না, 2011 সালে তৃণমূল ক্ষমতায় এসছে, তারপরে তারা কি করলো না 6695টা কোম্পানি পশ্চিমবাংলা থেকে চলে গেল, তার মধ্যে 110খানা কোম্পানি হচ্ছে লিস্টেড কোম্পানি, এবং সেই কোম্পানিগুলো গেল কোথায়? মহারাষ্ট্র, দিল্লি, গুজরাট। কেন চলে গেল? এখানে কেন রাখা গেল না? আজকে উনি বলছেন রাজ্যের সহযোগিতা, কেন এমপি এমএলএরা গিয়ে মোদিকে বলেননি? আজকে রাজ্যের অসহযোগিতার জন্য রেলের খালি 49খানা প্রজেক্ট আটকে আছে, রাজ্য জমি দিচ্ছে না বলে। রাজ্যের রেলের প্রজেক্ট একটা দিক ছেড়ে দিন, ইনফ্রাস্ট্রাকচার, বিএসএফকে জমি দেওয়া হয় না সীমান্তে কাঁটাতার লাগাতে, কত জমি লাগে কাঁটাতার লাগাতে, বিএসএফকে জমি দেওয়া হয় না। আজকে বাবু আমি বলতে চাইছি কোথায় কাজ পায়নি তাই জন্য তারা বাইরে চলে গেছে, এগুলো তো বাস্তব। আমি প্রশ্ন করছি স্যার, 6 ঘন্টা অশান্তি হতে থাকলো, না 6 ঘন্টা অশান্তি হতে থাকলো, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন এসআইআর, এবং এই অশান্তি আমি বলছি থামতো না যদি না আপনাদের চ্যানেলের নয়, একজন মহিলা সাংবাদিক, তার উপরে আক্রমণ হতো। যখন মহিলা সাংবাদিকের উপরে আক্রমণ হলো, সেই মহিলা সাংবাদিককে 1.5 কিলোমিটার রাস্তায় দৌড়তে হলো, তাকে শ্লীলতাহানি করা হলো যথেচ্ছ হারে, তাকে যথেচ্ছ হারে ফেলে মারা হলো, তার পা ভেঙে দেওয়া হলো, তার মোবাইল ছিনতাই করা হলো। তখন উনি যখন দেখলেন যে ঘটনাটা বড় আকার ধারণ করতে যাচ্ছে, তখন ওনার পুলিশ থামালো। তার আগে ওনার পুলিশ কি করছিল আমরা তো ভিডিওতে দেখেছি, সকাল থেকে ওখানে সারি সারি পুলিশ দাঁড়িয়েছিল। সেই পুলিশদের যখন ওই মহিলা সাংবাদিক বলেছেন যে আমাকে বাঁচান, তারা উত্তর দিয়েছেন আমাদের এখতিয়ার নেই। পশ্চিমবাংলায় একটা বড়সড় দাঙ্গা লাগুক, যাতে এই এসআইআর এর যে প্রসেস
তাতে ওনার আদরের দুধের গাইরা যেভাবে ছাঁটাই হয়ে যাচ্ছে সেই এসআইআর প্রসেসটা বন্ধ হয়ে যায়। স্যার আমি সেই আসছি, একই আমি কারণে এই এক লাইন জিনিস থেকে শেষ হ্যাঁ করবো। হ্যাঁ সেই কারণে ঠিক যেমন চাকুলিয়ায় বিডিও অফিসে আক্রমণ করে আগুন লাগিয়ে দেওয়া হয়, শামশেরগঞ্জে এমএলএ মনিরুল আসলাম যিনি দাঙ্গাতেও অভিযুক্ত ছিলেন তিনি নিজে গিয়ে সেখানে ভাঙচুর করেন, ঠিক একইভাবে কারণে আজকে বেলডাঙ্গার অশান্তিও লাগানো হয়েছিল। এর পেছনে তৃণমূলের প্রত্যক্ষ মদত আছে এবং মমতা ব্যানার্জির তার নিজের প্ল্যানিং আছে। আমি একটা ইনফরমেশন দিয়ে রাখি, হ্যাঁ বলুন স্যার। মনিরুল ইসলাম একটু আগেই বলেছেন যদি কাউকে আর গ্রেফতার করা হয় ফারাক্কা অচল করে দেবো। আমি দ্বিতীয় অগ্নিবাণ নেব স্যার, আপনি বলে নিন স্যার। হ্যাঁ আমি বলছি যে ওনার একটা কথা আমার আপত্তি, যেমন আজকে অনেক পুলিশ দেখা গিয়েছে, তেমনি মুর্শিদাবাদে যখন ঝামেলা হচ্ছিল উনি পুলিশ দেখেননি, এটা একদম ঠিক কথা। আমাকে বলতে দিন, আমার কথাটা বলতে দিন যে পুলিশরা যখন দাঙ্গাকারীদের দেখে একটা দোকানে ঢুকে শাটার টানছিলেন, পুলিশকে তখন আপনারা দেখেননি? দেখেছি স্যার, পেট্রোল পাম্প দিয়ে দৌড়তে দেখেছি, পুলিশকে টেবিলের তলায় দেখেছি স্যার। আমি পুলিশ দেখলে দুষ্কৃতীদের হাঁটু কাঁপতো, আর এখন দুষ্কৃতী দেখলে পুলিশের হাঁটু কাঁপে। পুলিশের হাঁটু স্যার একটা বক্তব্য শোনাবো, অধীর রঞ্জন চৌধুরী। আমি একটা বক্তব্য শোনাবো। অধীর বাবু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলে দিয়েছিলেন বাংলাদেশের অশান্তির সময়। বক্তব্যটা বারবার কেন শোনাতে হয়, কারণ কোথাও যেন প্রতি মুহূর্তে মনে হয় আস্তে আস্তে এইটাই তো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায়। কি বলেছিলেন অধীর বাবু, শুনবো। আগামী দিনে ওরা চাইবে এক্সটেন্ডেড বাংলাদেশ, তাদের ভূগোল বাড়াতে চাইবে, তাতে মুর্শিদাবাদকে দাবি করবে, তারা মালদাকে দাবি করবে, মিলিয়ে নেবে। এগুলো আমার কথা। আগামী দিনে এরকম বলতে পারে যে মুর্শিদাবাদে 70% মুসলমান আওয়াজ উঠাচ্ছে, অতএব এটা এক্সটেন্ডেড বাংলাদেশ। কারণ যখন স্বাধীন হয়েছিল ভারত পাকিস্তান, দুদিন পর মুর্শিদাবাদ স্বাধীন হয়েছিল। মালদা, দিনাজপুর ডিমান্ড করবে বাংলাদেশ আগামী দিনে। এগুলো হচ্ছে এক্সটেন্ডেড বাংলাদেশ। এবং আগামী দিনে এই সমস্ত জেলাতে বাংলাদেশের তরফ থেকে মৌলবাদীদের প্রভাব প্রতিপত্তি বাড়বে, মিলিয়ে নেবেন আমার কথা। কিশোর অগ্নিবাণের দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ আপনাদের স্ক্রিনে। প্রশ্ন করছি আজকে দ্বিতীয় প্রশ্ন, তোষণে ভর করে ভোট রাজনীতির দাম দিচ্ছে মুর্শিদাবাদ, যেমনটা বলছিলেন অধীর রঞ্জন চৌধুরী। আমি যাব নীলাভ ব্যানার্জির কাছে, কংগ্রেসকে সমর্থন করেন আইনজীবী। প্রশ্ন হচ্ছে আজ মুর্শিদাবাদ নাকি হাতের বাইরে চলে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি কি করব, স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে, পুলিশ দাঁড়িয়ে দেখছে স্যার, 6 ঘন্টা হলো অশান্তি। মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করছেন। বলুন নীলাভ। দেখুন পরিস্থিতি হচ্ছে মমতা ব্যানার্জি 2011 থেকে 2026 এই 15 বছরের শাসনকালে হাতে ধরে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক তৈরি করেছে। তার কারণ কি, বাংলায় তো কাজ নেই, বাংলায় চাকরি বাকরি নেই। একটা ছেলে বাংলায় জন্মাচ্ছে, বাংলায় পড়াশুনো করছে, করে বড় হচ্ছে, বড় হওয়ার পরে সে যদি একটু পড়াশুনো জানে তাহলে তাকে হয় কর্ণাটক বা তেলেঙ্গানায় যেত আইটি সেক্টরে চাকরি করতে, আর তা না হলে তাকে গুজরাট, মহারাষ্ট্র, উড়িষ্যা, ঝাড়খণ্ড এই সমস্ত রাজ্যগুলোয় যেতে হচ্ছে বা তামিলনাড়ুতে যেতে হচ্ছে তাকে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে। এবার সেখানে গিয়ে যখন পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছে তার ফল কিন্তু রাজ্য সরকার নিচ্ছে না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে মমতা ব্যানার্জি দাঁড়িয়ে যদি শুধু মনে করেন স্টেটমেন্ট দেবেন একটা পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে আক্রান্ত হলে, এটা তো সঠিক না। উনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী, তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে, রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে ওনার তো কর্তব্য সে উড়িষ্যা হোক, কেরাল হোক, ঝাড়খণ্ড হোক, তামিলনাড়ু হোক, গুজরাট হোক, মহারাষ্ট্র হোক, উত্তরপ্রদেশ হোক, বিহার হোক, সারা ভারতবর্ষের যেখানে বাংলার ছেলেরা কাজ করতে গিয়ে আক্রান্ত হবে, মৃত্যু হবে, সেই সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে ওনার প্রশাসনিকভাবে কথা বলা, বলে এই জিনিসটা বন্ধ করা। ওনার উচিত ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সাথে কথা বলা, ওনার উচিত ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলা, একটা চেয়ারের সাথে চেয়ারের কথা বলা, কারণ এটা ওনার কর্তব্য। উনি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে, প্রশাসনিক প্রধান হিসেবে বাংলার মানুষকে বাঁচানোর দায়িত্ব ওনার, উনি তো সেই দায়িত্বটা নিচ্ছেন না। উনি দাঁড়িয়ে শুধু রাজনীতি করছেন, বক্তব্য করছেন, আর সেই বক্তব্য পরিযায়ী শ্রমিক একটা বাইরের রাজ্যে মারা গেছে, দুর্ভাগ্যজনক, তার বিরুদ্ধে মিথ্যাচার করছেন তো এসআইআর বলছেন উনি, বক্তব্য রাখতে তো আমরা সবাই পারি। নীলাভ তোমার কাছে আমি আসবো, কিন্তু আমার একটা ব্রেকিং নিউজ দিতে হবে। আমি একটা বক্তব্য শোনাই, বক্তব্যের কথা বলছেন তো নীলাভ, আমি বক্তব্য শোনাই। বক্তব্যর কথা এর আগেও মনে ছিল আমাদের সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছিলেন টাইট দেব, তারপর সত্যিই টাইট কিভাবে দিয়েছেন তিনি, দিয়েছে সেই ব্যক্তি আমরা দেখেছি। মুর্শিদাবাদে কি হয়েছিল, তারপর গোটা রাজ্যে কি হয়েছিল। মনিরুল ইসলাম কি বলছেন ফারাক্কার ঘটনার পর, বিগ ব্রেকিং এই মুহূর্তে কিশোর আর অভিমানের বড় ব্রেকিং।
ফারাক্কায় তাণ্ডব চালানোর পর এবার প্রকাশ্যে হুমকি তৃণমূল বিধায়ককে। ফারাক্কা অচল করে দেওয়ার হুমকি দিচ্ছে মনিরুল ইসলাম। বিডিও অফিস ভাঙচুরের পর যদি কাউকে গ্রেফতার করা হয়, আরো যদি কাউকে গ্রেফতার করা হয়, তাহলে নাকি পুরো ফারাক্কা অচল করে দেবে মনিরুল ইসলাম। এত বড় সাহস মনিরুল ইসলামের, গোটা ফারাক্কা অচল করে দেবে। কিনে রেখেছে ফারাক্কাকে মনিরুল ইসলাম। তৃণমূল বিধায়ক হুমকি দিচ্ছে, আর কেউ যদি অ্যারেস্ট হয় গোটা ফারাক্কা অচল করে দেব। কি বলছেন মনিরুল ইসলাম, শুনবো। আমাদের তৃণমূলের তরফের থেকে আমি যদিও এসপি লেভেলে কথা বলেছি, ওপরেও কথা বলেছি, আর যেন এই বিডিও অফিসে যে ঘটেছে একটা জনবিস্ফোরণ হয়েছে, মানুষের বহিঃপ্রকাশ হয়েছে। এর বাইরে যদি একটা লোককে গ্রেপ্তার করা হয় তাহলে কিন্তু ফারাক্কা ব্লককে অচল করে দেওয়ার কথা কিন্তু আমি বলেছি। তার জন্য কথা দিয়েছে, যা হয়েছে হয়েছে, আর কাউকে আমরা ধরপাকড় করবো না। গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করব। বলছেন আর কেউ গ্রেফতার হলে ফারাক্কা অচল হয়ে যাবে, আপনারা কেউ কিছু করবে না। কিন্তু যদি গ্রেফতার হয় মানে নীলাভ, এটা মনিরুল ইসলাম ডিসাইড করছে যে কে গ্রেফতার হবে কে গ্রেফতার হবে না। সিদ্দিকুল্লাহ চৌধুরী ডিসাইড করে এটা, কে গ্রেফতার হবে কে গ্রেফতার হবে না। নীলাভ, দেখুন এই রাজ্যের পুলিশ প্রশাসন, এর আগে প্রাক্তন আইপিএস কর্তা উনি আছেন, উনিও বলছিলেন পুলিশ প্রশাসন বা পুলিশে যারা চাকরি করে তাদের মধ্যে অনেক যোগ্য লোক আছে, কিন্তু কিছু করার নেই। এই রাজ্যের পুলিশের অবস্থা কি জানেন? তৃণমূলের নেতারা যদি বলে 5 মিনিট দাঁড়িয়ে থাকো, 5 মিনিট দাঁড়িয়ে থাকবে। যদি বলে 1 ঘন্টা ঘরের মধ্যে বসে চুপ করে দেখো, দাঁড়িয়ে থাকবে। যদি বলে নীল ডাউন হয়ে দাঁড়াও, দাঁড়িয়ে থাকবে। কান ধরে উঠবোস করতে বলে উঠবোস করে দেবে। কারণ এই রাজ্যের পুলিশ হচ্ছে যে তৃণমূল নেতাদের আজ্ঞাবহ, এবং এই বিধায়করা যা বলবে সেটা শুনে এবার ফিরে আসি পরিযায়ী শ্রমিকে। হবে, এবং তাদের কোনো নিজস্ব ক্ষমতা নেই কাজ করার, যার জন্য আজকে এই ঘটনাগুলো ঘটছে। তাহলে 6.5 ঘন্টা একটা রাস্তা অবরোধ থাকতে পারে, 10 মিনিট রাস্তা অবরোধ হলে যেখানে পুলিশের গিয়ে উচিত লাঠি পেটা করে অবরোধ তুলে দেওয়ার। আরে ঘটনাটা তো পরিযায়ী শ্রমিকের, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এসআইআর। আমি আর সেটা তো মমতা ব্যানার্জির রাজনৈতিক ডিএনএ এর সাথে মিথ্যাচারটা যুক্ত রয়েছে, সেটা তো উনি করবেনই। কিন্তু শুধুমাত্র তাই না, তার সাথে আপনাকে আজিজুল্লাহ কাউন্টার করছে। একটা কথা বলবো, তুমি বলছো ঠিক আছে, কিন্তু তুমি যে 5 ঘন্টার কথা বলছো, তো দিল্লিতে 12 দিন ধরে তাণ্ডব চলেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে থাকা পুলিশ, মনে আছে? তুমি বলছো না সে কথা? ঠিক আছে, সমর্থন করেছিলেন যারা তাণ্ডব চালিয়েছিল, সমর্থন করেছিলেন আপনারা। অবস্থা হচ্ছে কি, লজ্জা উচিত আপনাদের। এই রাজ্যে 11টা খুন করতে হবে, ওই রাজ্যে 10টা তুমি দেশের রাজধানীর কথা বলছো না। পশ্চিমবঙ্গের উচিত আজকে তাদের তোমাদের রাজনীতির অবস্থাটা এই কারণে জনগণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তুলনা করা চাকরির পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনছে মমতা বন্দ্যোপাধ্যায়, বলছেন টাকা দেবো। আসল জায়গাটা ধরছো না। মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলছেন, পরিযায়ী শ্রমিকদের নাকি তিনি ফিরে আসতে বলছেন। আর এখানে আপনি তৃণমূলের সমর্থক হয়, আপনি আজিজুল্লাহ বলছেন কিভাবে ফিরবে, এখানে ইকোনমি নেই। আমি তো বুঝতে পারছি না তারা রাজ্য সরকার। মুর্শিদাবাদের এই মুহূর্তের পরিস্থিতি দেখুন স্যার। মুর্শিদাবাদের যে ঘটনা ঘটেছে, পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে, ঝাড়খণ্ডে অশান্ত হচ্ছে, মুর্শিদাবাদ। মানুষ উত্তর দেবে ভোট ব্যাংকে। স্যার মানুষ কি বলছেন আপনাদের শোনাবো, মানুষ কি পরিমাণে রেগে গিয়েছেন মুর্শিদাবাদে একটু পরে শোনাবো। তার আগে আমি একবার যাব, আমি কাজীদার কাছে যাব। কাজীদা, পরিযায়ী শ্রমিকদের মমতা বন্দ্যোপাধ্যায় তো ফিরে আসতে বলছেন, পরিযায়ী শ্রমিকরা ফিরে আসুক, রাজ্যে কাজ করুক, পথ খুলে দিয়েছেন। স্যার আপনার কাছে আসছি এরপর। কাজীদা, দেখুন, যত কম বলা যায় তত ভালো, বলতে তো হয়। শামসেরগঞ্জে পুলিশের কথা উঠছিল, মানুষ ফোন করছে থানায়, পুলিশ বলছে আমরা কি আপনাদের প্রোটেকশন দিতে যাব, আমাদের প্রোটেকশন কে দেবে? এই তথ্যগুলো মনে রাখতে হবে, ভুলে গেলে চলবে না। পুলিশের প্রোটেকশন নেই, পুলিশ কাজ করবে কি? আমি বেলডাঙ্গা স্টেশনে কিছুদিন আগে গিয়েছিলাম, বেলডাঙ্গা গিয়েছিলাম, লোকজন আমাকে দেখাচ্ছে এই যে জায়গা দেখতে পাচ্ছেন, এখানেই সেই ট্রেনগুলো জ্বালানো হয়েছিল। CAA 50 কোটি টাকার ট্রেন জ্বালানো হয়েছিল ওখানটায়, ওই বেলডাঙ্গাতে। ওখানটায় করা হবে, ওটা রাখা হবে। তোরা এই কাজগুলো করে যায়, ভোটটা দিয়ে যায়, এই হচ্ছে তোদের কাজ। সিঙ্গুর মনে পড়ে? আরে কাজ পেতে গেলে তো ইন্ডাস্ট্রি কাজকর্ম জায়গা দরকার। সিঙ্গুর মনে পড়ে? সেই সিঙ্গুর এখন সকলে কাঁদছে, তাদের আবেগে ফেলে দিয়েছিল কিন্তু দিদি।
জমি রক্ষা করতে হবে, জান দিয়ে দেবো, জমি রক্ষা করব। এখন তারাই কাঁদছে। এখন হ্যাঁ, এখন ও ছেড়ে দিন না, ও ছেড়ে বিজেপির সাথে বন্ধুত্ব আপনি তার ছেড়ে দিন না। আমার বক্তব্য, আরে রাজনাথ সিং তো মমতা ব্যানার্জিকে পয়দা করেছে। আরে শুনুন, বিজেপি তো মমতাকে পয়দা করেছে, এটা তো দাবি করে কেউ। তাহলে আপনারা ওই গল্পটা ছাড়ুন, মোল্লাদেরটা বলুন। মুসলিম পাড়ায় মহল্লাতে গিয়ে বলবেন মমতা ব্যানার্জি বললেন আমাকে বিজেপি পয়দা করেছে, এটা বলুন না। কত বাপের বেটা বলুন না, আমি একটা কথা বলি কাজীদা, মানুষ ভোট ব্যাংকের জবাব দেবে তো। মানুষ কি বলছেন জানেন? বেলডাঙ্গার মানুষ কি বলছেন জানেন? আমি একবার দেখাই কাজীদা, আমি আপনার কাছে আসবো। কি বলছেন বেলডাঙ্গার মানুষ, কি বলছেন মুর্শিদাবাদের মানুষ, বাংলার মানুষ, দেখুন। কোনো নেতা আছে বলে মনে হচ্ছে? নেতা নেই, এখনো নেতা নেই। ভোট ব্যাংকের নেতা আছে, মুখ্যমন্ত্রীর পাশে কেউ নেতা আছে। সময় তো অনেক নেতা চলে আসছে মুসলমানদের পাশে, ভোটের সময় তো অনেক নেতা চলে আসছে মুসলমানদের পাশে। আসে, তার প্রতিবাদ এবার হবে আমাদের তার প্রতিবাদ ভোট বাক্সতে এবার দেবো। মানুষ এবারে অনেক বুঝেছে, আর কিন্তু মানুষ আর নিচে মুখ দিয়ে চলবে না। দিকে হেনস্থা হচ্ছে, বিশেষ করে মুর্শিদাবাদবাসী। এই মুর্শিদাবাদবাসীকে হেনস্থা করার জন্য দায়ী হচ্ছে আবু তাহের খান আর মাননীয় মুখ্যমন্ত্রী। কেননা তিনি চায় যে মুসলমানদেরকে হেনস্থা করা হোক, তাহলে মুসলমান সমাজ ভয় করে আমাকে মসনদে বসাবে, আমার ভালো হবে, আমার সিট আরো বাড়বে। এই আগামী দিনে এই জনগণ মমতা ব্যানার্জিকে, মুর্শিদাবাদের জনগণ জবাব দিয়ে দেবে। ভোট বাক্সে জমা হবে। আমি আজকে ব্রহ্মাস্ত্র নেব, প্রত্যেকের কাছে যাব। তারপর কিশোর অগ্নিবাণের আজকে ব্রহ্মাস্ত্র তৃতীয় প্রশ্ন, ডিবেটের তৃতীয় অংশ। পরিযায়ীদের প্রতারণা মমতার, বলছেন পরিযায়ীরা, ভোট বাক্সে জবাব জনতার। পরিযায়ীদের প্রতারণা মমতার, ভোট বাক্সে জবাব জনতার। 30 সেকেন্ড করে কাজীদা, 30 সেকেন্ড করে। ওই যে ভদ্রলোক বলছিলেন তার কথাতে আলোচনাটা আমি রাখতে চাইছি। 30 সেকেন্ড। আমি একটু অন্য জায়গায় যাচ্ছি। হ্যাঁ, দেখুন খুব ইন্টারেস্টিং কথা, কিন্তু ঝাড়খণ্ডে যে ছেলেটি মারা গেছে তার পরিবার, শোকস্তব্ধ পরিবার, তাদের কথা ভাবুন, তাদের পরিবারের কথা ভাবুন। হয়তো একমাত্র রোজগারে ছিল। আচ্ছা, ঝাড়খণ্ডে যে মারা গেল, এই যে মরে যাচ্ছে, দাবি করছে তো মমতারাই দাবি করছে অন্য রাজ্যে মেরে দিচ্ছে, সে ডবল ইঞ্জিন সরকার হোক আর বন্ধু ভাইয়ের সরকার হোক, মরে দিয়ে যাচ্ছে। আচ্ছা, দিদির কি ভূমিকা আছে বলুন তো? কি ভূমিকা নিয়েছে? ওদের পরিবারের পাশে দাঁড়াবে? যে পরিবারের লোক মারা গেছে পাশে দাঁড়াবে? কিচ্ছু করবে? যারা ইতিপূর্বে মারা গেছে তাদের জন্য কোনো পদক্ষেপ দিদি নিয়েছে? যে কথা আমি একটু আগে বলার চেষ্টা করছিলাম, একটা রাজ্যে একটি পরিযায়ী বাঙালি বাংলাভাষীর পাশে দিদি দাঁড়ায়নি। এটা আজিজুল দা উত্তর দেন। আজিজুল দা উত্তর দেবেন 30 সেকেন্ডে। কারুর পাশে নেই অন্য রাজ্যে অত্যাচারিত 30 রাজনীতি করবে। কাজীদার ডেড বডি রাজনীতি করবে, এটা ডেড বডি রাজনীতি, এটা ডেড বডি রাজনীতি। কাজীদার কাছে বিনীত অনুরোধ, আপনি যখন পরিযায়ী নিয়ে বলবেন রাজ্য সরকারের ভূমিকা নিয়ে, আপনার কাছে তথ্য থাকবে। রাজ্য সরকার কিচ্ছু করেনি এই কথাটা যদি বলেন তার সর্বব্য মিথ্যা। আপনি সামিরুল ইসলামের নাম জানেন? আপনি রাজ্য আমি শুধু একটা কথাই বলবো, লকডাউনের সময় ভিন রাজ্য থেকে কত পরিযায়ী শ্রমিক এই রাজ্যে এসেছিল এবং দীর্ঘদিন ধরে তাদের সামাজিক সুরক্ষার কাজটা নিশ্চয় অন্য সরকার এসে এই রাজ্য সরকার নিয়েছে। কিন্তু একটা কথা এত অনুপ্রবেশ, আরে শুনুন না মশাই, আপনি অনুপ্রবেশকারী, আপনি কি অনুপ্রবেশকারী? ভুল ধরেছে, মমতা ঠুকে দিয়েছে। কি অনুপ্রবেশকারী? মমতাকে ঠুকে দিয়েছে। আপনাকে আপনার বলার সময় আমি অনুপ্রবেশ করি। আচ্ছা বেশ, আমার দীপ্তা সভার সময় কম আছে না। আমি মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন আপনি উত্তর দিতে পারলেন না স্যার। দীপ্তা সোজস 30 সেকেন্ড। আসি আবার স্যার আপনার কাছে 30 সেকেন্ড। দীপ্তা সোজস, না আমি আসি স্যার আপনার কাছে 30 সেকেন্ড। প্রথম কথা, কিশলয়, মমতা ব্যানার্জি যে রাজনীতি করছেন সেই রাজনীতির জন্য পুরো পশ্চিমবঙ্গ সাফার করছে। পুরো পশ্চিমবঙ্গ একটা অন্ধকূপে ডুবে গেছে। কিন্তু তার মধ্যেও মমতা ব্যানার্জির এই যে দুধেল গাইয়ের রাজনীতি, তার জন্য সব থেকে বেশি সাফার করেছে কিন্তু এই সংখ্যালঘু সমাজ বা মুসলিম সমাজ। আজকে তুমি দেখো, নিরক্ষরদের মধ্যে সব থেকে বেশি কারা? মুসলমানরা। পরিযায়ী শ্রমিকদের মধ্যে সব থেকে বেশি কারা? মুসলমানরা। থানায় যে কোনো লকআপে গিয়ে দেখো, সেখানে সংখ্যাগুরু কারা? মুসলমানরা।
জেলে যাও, সেখানে সংখ্যাগুরু কারা? মুসলমানরা। আজকে তুমি স্কুল ছুটদের মধ্যে দেখো সংখ্যাগুরু কারা? মুসলমানরা। নাবালিকা বিবাহের মধ্যে দেখো সংখ্যাগুরু আপনাকে বেশি দিয়েছিলাম স্যার, অনেকক্ষণ কথা বলেছেন, অনেকক্ষণ, আপনি সবচেয়ে বেশি বলেছেন। আমি আবার আসছি আপনার কাছে, আমি বলেছি আমি আবার আসবো আপনার কাছে। মমতা ব্যানার্জি সংখ্যালঘুদের একদম আপনাকে লাস্ট কমেন্ট এই জন্য করেছেন, এবং কিছু বাম আমলে চিরকুটে চাকরি পাওয়া কিছু বাম নেতাকে তাদেরকে বগল দাবা করেছেন এবং পকেটে পুরেছেন এবং তাদেরকে বাজারে ছেড়ে দিয়ে। হ্যাঁ স্যার, জনগণ আমাদের টার্গেট করেছে। আমি এক সেকেন্ড, আজিজুল দা, জনগণ আমাদের টার্গেট করেছে বলে আজকে কিশোরের অভিমান টিআরপিতে 1 নম্বর শো, কারণ বাংলার জনগণ আমাদের দেখে স্যার, টার্গেট করেছে দেখার জন্য, সমর্থন করার জন্য। রাস্তায় গিয়ে আওয়াজ শুনুন, তৃণমূলের কি নেতাদের পরিস্থিতি আজ, চোর বলে ডাকছে জনতারা। দেখুন স্যার কে 30 সেকেন্ড নজরুল স্যার, আমি আপনাকে লাস্ট কমেন্ট দেবো 30 সেকেন্ড। দেখুন, মমতা ব্যানার্জি মুসলমানদের ভালো করার কথা বলেন, কিন্তু মুসলমানদের যে ক্ষতি করেছে সেটা নিয়ে একদিন আলোচনা করুন, আমি বিস্তৃতভাবে বলবো। বামপন্থের লোকেরা মুসলমানদের জন্য আলাদা কোনো উন্নতি করেনি, কিন্তু মমতা ব্যানার্জি মুসলমানদের যে ক্ষতি করেছেন বামপন্থের লোকেরা কিন্তু তা করেননি। মমতা ব্যানার্জি মুসলমানদের সব দিক দিয়ে ক্ষতি করেছেন। মমতা ব্যানার্জি মুসলমানদের জন্য কিছু করেননি, পরিযায়ী শ্রমিকদের জন্য কিছু করেননি। উনি শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য রাজনীতি করেছেন, কি করে ক্ষমতায় আসবেন তার জন্য রাজনীতি করেছেন। এবং এখন যেটা করছেন বা বেলডাঙ্গায় যে আন্দোলন হচ্ছে সেটা ওনার ক্ষমতায় থাকা। 30 সেকেন্ড নিলাম। দেখুন, আজকে বেলডাঙ্গার যে ঘটনা বা মুর্শিদাবাদে যেভাবে পরিযায়ী শ্রমিকদের অন্যান্য রাজ্যে গিয়ে তারা আক্রান্ত হচ্ছে, সেই পরিযায়ী শ্রমিকের বাড়িতে কি রাজ্যের মুখ্যমন্ত্রী গেছেন? যাননি। রাজ্যের কোনো মন্ত্রী যাননি। মুর্শিদাবাদে তৃণমূলের 20 জন বিধায়ক আছে, তাদেরকেও যাননি। মুর্শিদাবাদে 3 জন সাংসদ আছে তৃণমূলের, তারাকেও যাননি। বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান তিনি যাননি। একমাত্র গেছেন কে? গেছেন অধীর রঞ্জন চৌধুরী, তিনি গেছেন। কারণ তিনি মনে করেছেন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের বাড়িতে গিয়ে তাদের পাশে দাঁড়ানো উচিত। তার মানে কি তৃণমূলের নেতারা মুর্শিদাবাদ থেকে ভোটটাই নেবে, কিন্তু মুর্শিদাবাদের মানুষের জন্য কিছু করবে না। মুর্শিদাবাদের মানুষকে লুট করবে তৃণমূলের। 30 সেকেন্ড সময় কম। আজিজুল দা 30 সেকেন্ড। দেখো 15 বছর ক্ষমতায় থাকার পর একটা সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠার বিরোধিতা থাকবে, এটা একদম সত্য কথা, এটা নিয়ে বলার কিছু নেই। এবং সেই অ্যান্টি ইনকামবেন্সিকে ঢাকার কাজ রাজ্য সরকারকে করতে হবে। সেটা যদি না পারে জনগণ তার জবাব দেবে, এটাই তো হয় গণতন্ত্রে। কিন্তু প্রশ্ন হচ্ছে মানুষের মৌলিক অধিকার। এই যে আজকে তুমি একটু আগে বলছিলে যে পরিযায়ীর প্রশ্নকে উজ্জ্ব রেখে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআরে কেন যাচ্ছে, তুমি গ্রাম বাংলার প্রতিটা গ্রামে গিয়ে দেখো এখন সবচেয়ে জ্বলন্ত মানুষের সবচেয়ে দুশ্চিন্তার বিষয় হচ্ছে এসআইআর, এবং এসআইআর নিয়ে যে কোনো মুহূর্তে গোটা বাংলা জুড়ে আগুন লাগতে পারে। শেষ বলতে দিলাম, কনক্লুডিং কমেন্ট করতে দিলাম। আপনারা আগুন লাগাতে চাইছেন এসআইআর নিয়ে, সেই জন্যই আজকে বেলডাঙ্গার ঘটনা ঘটিয়েছেন, গতকাল চাকুলিয়ার ঘটনা ঘটিয়েছেন, তার আগে আমার এখানে শেষ করতে হচ্ছে। আমি সময় দিলাম আজিজুল দাকে। আজিজুল দা, মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে মিথ্যাচার করেছেন, আজিজুল দা এখানে করলেন যে আমি নাকি সময় দিচ্ছি না বলতে, সবচেয়ে বেশি আজিজুল দাই বলেছেন। আমার প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকের ইস্যু ঘুরিয়ে এসআইআর এর দিকে যদি নিয়ে যান আর বাংলার মানুষ বুঝবে না ভাবেন, তাহলে ভুল ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা বাংলার মানুষের কণ্ঠস্বর হয়ে বারবার চিৎকার করে জিজ্ঞেস করব, কেন পরিযায়ী শ্রমিকদের এ রাজ্য ছেড়ে যেতে হয়, কেন মরতে হয়, আর তাদের মৃত্যু হলে কেন এ রাজ্যে অশান্তি হয়, আর কেন আপনার পুলিশ আটকায় না, তারপর আপনি এসে কেন মিথ্যাচার করে বলেন আসলে এসআইআর এর জন্য হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ইংরেজিতে বলে এক্সপোজে, বাংলায় বলে ফাঁস। এক একটা মিথ্যাচার ফাঁস হবে রিপাবলিক বাংলার পর্দায়। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। ব্রেকিং নিউজ, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা শুভেন্দু অধিকারী। নোটিশ পাঠানোর 72 ঘন্টা পরেও মেলেনি উত্তর না মেলায় আদালতে মামলা দায়ের করেছেন শুভেন্দু অধিকারী। কয়লা দুর্নীতিতে শুভেন্দুর যোগ আছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। শুভেন্দু অধিকারী মামলা দায়ের করলেন, মানহানির মামলা করলেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা শুভেন্দুর, নোটিশ পাঠানোর 72 ঘন্টা পরে উত্তর মেলেনি বলে আদালতে মামলা দায়ের করেছেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় রিপাবলিকের প্রশ্নের উত্তরে বলেছিলেন শুভেন্দুর যোগ আছে কয়লা দুর্নীতিতে, সেই প্রেক্ষিতে মামলা করেছেন শুভেন্দু। বলছে কয়লার টাকা কে খায়?
অমিত শাহ খায়, হোম মিনিস্টার। কি করে খায়? গদ্দারের থ্রুতে টাকা যায়। সাথে আছে এক জগন্নাথ, পুরীর জগন্নাথ নয়, বড় ডাকাত জগন্নাথ বিজেপির। জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে। শুনুন, আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভগুলো বাইরে বের করে দিই না। বেশি লাগালে কিন্তু বলে দিচ্ছি, আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে, আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো। এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। এমডিএচ দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।